আসসালামু আলাইকুম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিনের সমঝোতার মেয়াদ সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের যে ক্ষীণ আশাটি তৈরি হয়েছিল তাও অনেকটাই ম্লান হয়ে গেছে। ১৭ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ১৪ দফার ইসলামাবাদ সমঝোতায় সই করেন। চুক্তিটির উদ্দেশ্য ছিল যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ করা নয়, বরং ৬০ দিনের মধ্যে প্রধান বিরোধগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমঝোতার ভিত্তি তৈরি করা। বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানি তেল রপ্তানির উপর ছাড়, জব্দ অর্থে প্রবেশাধিকার এবং ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। পারস্পরিক সম্মতিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল। শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য ছিল, কিন্তু সেই কূটনৈতিক প্রক্রিয়া এখন অনিশ্চয়তার মুখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয়নি। ফলে ৬০ দিনের সময়সীমা শেষ হলেও বড় কোনো অগ্রগতি হয়নি, বরং ওয়াশিংটন ও তেহরান নিজেদের অবস্থান আরও কঠোর করছে। ট্রাম্প ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি পুনরায় জোরদারের হুমকি দিয়েছেন। নতুন পদক্ষেপের কেন্দ্রে রয়েছে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শক্তিশালী করা। তেল বাণিজ্য, সামুদ্রিক বীমা, শিপিং কোম্পানি, ব্যাংক, মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিমান চলাচল ও লজিস্টিক নেটওয়ার্ককে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়েছে। বিশেষ করে ইরানের তেল ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর উপরও চাপ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে প্রধান লক্ষ্য হতে পারে চীন। মার্কিন ট্রেজারি বিভাগের হিসেবে ২০২৫ সালে ইরানের তেল রপ্তানির প্রায় ৯০% গন্তব্য ছিল চীন। ওয়াশিংটন তাই দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা ও শুল্কের মতো পদক্ষেপের মাধ্যমে চীনা ক্রেতাদেরও চাপে ফেলতে পারে। তবে চীনের ছোট স্বাধীন তেল শোধনাগারগুলো, যেগুলো টিপট নামে পরিচিত, মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে সীমিতভাবে যুক্ত থাকায় এতদিন নিষেধাজ্ঞা অনেকাংশে এড়িয়ে গেছে। ইরানের অর্থনীতিতে এরই মধ্যে বড় চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ বছরের ইরানের অর্থনীতি ৬.১% সংকুচিত হওয়ার এবং মূল্যস্ফীতি প্রায় ৬৯% পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে। ইরানের নিজস্ব পরিসংখ্যানেও আরও উচ্চ মূল্যস্ফীতির চিত্র পাওয়া যায়। জুনে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৮৯% পৌঁছানোর কথা জানানো হয়। খাদ্যপণ্যের দামও দ্রুত বাড়ছে। এক বছরে মুরগির দাম প্রায় ১৯০% এবং দুধের দাম ১৫০% পর্যন্ত বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুদ্রাবাজারের পরিস্থিতি সংকটজনক। সমান্তরাল বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর প্রায় ১৮ লাখে নেমে এসেছে। মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সরকারকে বড় অঙ্কের নতুন ব্যাংক নোট চালু করতে হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ ইরানের অর্থনীতিতে কার্যকর চাপ তৈরি করছে। পেন্টাগনের হিসাবে মে মাসের শুরু পর্যন্ত নৌ অবরোধের কারণে ইরানের প্রায় $৪.৮ বিলিয়ন তেল রাজস্ব ক্ষতি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ফেব্রুয়ারি থেকে ইরানের তেল বাণিজ্য, অস্ত্র সংগ্রহ ও আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ১,০০০-এর বেশি ব্যক্তি, জাহাজ ও উড়োজাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছেন, অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হতে পারে। এর পাশাপাশি ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলপথে বাণিজ্য সীমিত করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তুরস্ক, ইরাক, পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের স্থল বাণিজ্য বাধাগ্রস্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে তা তেহরানের উপর আরও বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, স্থল অবরোধ বাস্তবায়ন করা নৌ অবরোধের তুলনায় অনেক বেশি কঠিন হবে। এর জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন হবে, যাদের প্রত্যেকের নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফলে এই ধরনের পদক্ষেপ
আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি করতে পারে। তবু নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা কেরি বিটসফের মতে, ইরানের নিষেধাজ্ঞা সামরিক, পারমাণবিক ও প্রক্সি কর্মকাণ্ডের খরচ বাড়াতে পারে, কিন্তু একা এসব ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্রকে পতনের দিকে ঠেলে দিতে পারবে না। 2025 সালের একটি গবেষণায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ইরানের মধ্যবিত্ত শ্রেণীকে দুর্বল করেছে, যখন একটি অভিজাত গোষ্ঠী তুলনামূলকভাবে সুবিধা ধরে রেখেছে। তেহরানও চাপের কাছে নতি স্বীকারের বদলে পাল্টা অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নির্ভর নীতিকে অভ্যাস ও আসক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, কয়েক দশকের চাপও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারেনি। নতুন নিষেধাজ্ঞা কূটনীতির পথ আরও কঠিন করতে পারে। ফলে ইসলামাবাদ সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর সামনে দুটি সম্ভাবনা স্পষ্ট হচ্ছে: নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা অথবা অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়ানো। ওয়াশিংটন মনে করছে, দীর্ঘমেয়াদী চাপ তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে পারে। অন্যদিকে ইরান মনে করছে, নৌ অবরোধ, নিষেধাজ্ঞা ও জব্দ সম্পদ মুক্তির প্রশ্ন সমাধান না হলে অর্থবহ সমঝোতা সম্ভব নয়। 60 দিনের এই কূটনৈতিক জানালা কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই বন্ধ হয়েছে। এখন পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক চাপ, তেল বাণিজ্য এবং হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাতই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে পারে। ফলে ইসলামাবাদ সমঝোতার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনি মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।